নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। জানি আপনারা এখনো গল্প শোনার মতন পরিস্থিতিতে তেমন আসতে পারেননি, আমরা সবটাই জানি। তবুও আমাদের যা কাজ আমাদের তো তা করতেই হবে। আমরা সবাই আমাদের কাজকে তো আর অস্বীকার করতে পারি না। তবুও জানিয়ে রাখি যে আজ অনেকগুলো দিন হয়ে গেল আমরা কিন্তু এখনো জাস্টিস পেলাম না। আমরা কিন্তু কোনোভাবে থেমে থাকবো না। আমরা সব রকম চেষ্টা করে যাব যত রকমভাবে একটা সুবিচার পাওয়া যায়। সেই সুবিচার আনার জন্য পথে নামতে হলে নামতে হবে, কিংবা আন্দোলন করতে হবে, মিছিল করতে হবে, অনেক কিছু হবে। কিন্তু আমাদের আটমোস্ট ডেস্টিনেশন যেন জাস্টিস থাকে, এবং আমরা সেখান থেকে নড়চড় হব না। যাই হোক, অনেকগুলো কথা বললাম। দীর্ঘ অনেকদিন শরীর খারাপ ছিল, সেই কারণে অনেকদিন কাজ করা হয়নি এবং আপনাদের গল্প শোনাতে পারিনি, তার জন্য দুঃখিত। তাহলে থ্রিল চার্জারের কায়দায় শুরু করা যাক। থ্রিল চার্জারের আরেকটি গল্প, গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির কাহিনী, লেখক সুকান্ত দাসের কলমে, আধারে আততায়ী। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অফিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় দিব্যেন্দু গোস্বামী, সৌরভ সাহা, বর্ণালী, পারমিতা, অস্মিতা, সোমদর্শী, সুপ্রজা এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, স্ক্রিপ্টিং দেবাশ্রেতা, প্রচ্ছদ নির্মাণে শ্রাবণু ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, লেখক সুকান্ত দাসের কলমে, আধারে আততায়ী। বেশ কদিন ধরে জ্বরে ভুগে আমার হাল নাজেহাল থাকায় কাজকর্ম শিখেই উঠেছিল। এখনো যে শরীরের অবস্থা খুব একটা ভালো তেমনটা নয়, গলা ধরা ভাব বিদ্যমান, দুর্বল আছি হালকা। জানালা থেকে আগত মিঠে রোদের আভায় খুব মন দিয়ে সামনে রাখা খবরের কাগজটা পড়ছি। এমন সময় একটা কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালাম। অপরাধী ঠিক কখন অপরাধ করে বলো তো বেসিক? এমন একটা অদ্ভুত কথা শুনে অবাক হয়ে ওর মুখের দিকে না তাকিয়ে উপায় ছিল না, কারণ সে তার সামনে খুলে রাখা একটা মোটা মনস্তত্ত্বের বই খুলে বসেছে এবং সেই বইটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই আমায় প্রশ্নটা করেছে। বুঝতে পারলাম বইতে নিশ্চয়ই এমন কিছু পড়েছে যাতে এই ব্যাপারে কিছু লেখা রয়েছে। তাই আমিও খবরের কাগজটা ভাঁজ করে রেখে বললাম, আমার মতে অপরাধী অপরাধ করে ঠিক দুটো সময়। হয়তো এমন কিছু একটা হয়েছে যেটা সে মনে করে তার কোনো দোষ নেই, কিংবা কোনো গুরুতর অন্যায় হয়েছে তার সঙ্গে, সে ন্যায় বিচার চেয়েও পাচ্ছে না। সে সময় সে অপরাধ করতে পারে, আইন নিজের হাতে তুলে নিতে পারে। আর দ্বিতীয়ত, কোনো একটা কারণে সে এমন সিদ্ধান্ত নিয়েছে যেটা তার পক্ষে লাভজনক, এবং সেই লাভটা অন্যায় ছাড়া অন্য কিছুতেই সম্ভব নয়। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তুমি সমস্ত ব্যাপারগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করে দিতে পারো। এক কথায় বলা যেতে পারে, অপরাধীর যখন মনে হবে এই অপরাধটা তার করা প্রয়োজন, তখনই সে সেটা করবে। সেক্ষেত্রে তার মোটিভ কিন্তু অতি সাধারণ কিছু হতে পারে। আজকের খবরের কাগজ যদি তুমি ভালো করে পড়ে থাকো তাহলে দেখতে পাবে তার তৃতীয় পাতায় ছোটোখাটো একটা খবর রয়েছে, যেখানে জমি জমা নিয়ে সামান্য হাতাহাতি এবং বিবাদের জেরে একজন আরেকজনকে কুরুল নিয়ে দিনে দুপুরে খুন করেছে। অপরাধীর সঙ্গে সঙ্গে ধরা পড়েছে এবং লাভের লাভ কিছুই হয়নি। এখানে অপরাধের রুদ্র আরো কিছু বলতো, তার আগেই হরিরাম এসে খবর দিল একজন নাকি তার সঙ্গে দেখা করতে চাইছে, ভীষণ জরুরি নাকি। আমি দেয়ালে ঝুলতে থাকা ঘড়িটার দিকে তাকালাম। এখন 8টা বাজে। সত্যি বলতে আজ আমাদের একটু পরেই বেরোনোর কথা ছিল, নেহাত অন্য কোনো কাজ নয়। একবার থানায় মানিকবাবুর সঙ্গে সাক্ষাৎ করা প্রয়োজন। বেশ কিছুদিন আগে পুলিশের একটা জটিল কেসের সমাধান রুদ্র করতে পেরেছে, তবে এ ব্যাপারে আরও কিছু পরামর্শ করা প্রয়োজন। কারণ রুদ্রর কাজটুকু রুদ্র করে দিলেও
পুলিশকে কেসটা আদালত পর্যন্ত নিয়ে গিয়ে আইনের সাহায্য করতে হবে। এ ব্যাপারে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু এমন সময় একজন এসে পড়ায় রুদ্র একটু বিরক্ত হলো বলে মনে হলো। রবিবারের দিন সকালটাও, আচ্ছা যাও নিয়ে এসো, একটা কাজ করো 3 কাপ চা দিয়ে যাও। হরিরাম চলে যেতেই আমি রোদ্দুরের দিকে তাকিয়ে বললাম, আবার নতুন কেস নাকি? আর কি ব্যাপার বলো তো? ভদ্রলোককে হরিরামের যখন বেশি চিন্তিত বলে মনে হয়েছে, তখন কিন্তু কিছু একটা ব্যাপার আছে। মাত্র 2 দিন আগে মানিকবাবুর কেসটার সমাধান হয়েছে, তার মধ্যে আরেকটা কেস। রুদ্র, বলতেই হবে তোমার কিন্তু সময়টা বেশ ভালোই যাচ্ছে। রুদ্র হাতের মোটা বইটা বন্ধ করে টেবিলের উপর রেখে সামনের চেয়ারে এসে বসতে বসতে বলল, সময়ের দোয়াই দিয়ে বাদ বাকি কিছু ম্লান করে দিও না বন্ধু, আমার সব কিছুরই তো যথেষ্ট একটা কার্যকারণ থাকে, তাই না? আচ্ছা দেখা যাক এখন এই ভদ্রলোক কি কারণে এসেছেন। একটু পরেই আমাদের সামনের দরজার পর্দাটা ঠেলে ভেতরে এসে ঢুকলেন একজন মধ্যবয়স্ক মানুষ। লোকটার চেহারার একটা বর্ণনা দেওয়া এখানে প্রয়োজন। মাঝারি আকারের চেয়ে একটু মোটার মধ্যে, গায়ের রং চাপা, মাথার মাঝামাঝি একটা টাক পড়তে শুরু করেছে, চোখে ভারী পাওয়ারের চশমা, নাকের তলায় ছোট্ট একটা গোঁফ, গালটা সুন্দর করে কামানো, ধবধবে সাদা ধুতি আর তার সঙ্গে একটা ফুল হাতা সাদা রঙের পাঞ্জাবি। সচরাচর ধুতির সঙ্গে এমন পাঞ্জাবি দেখা যায় না, তবে ভদ্রলোকের পোশাক দেখে মনে হলো তিনি তাড়াহুড়ো করে যা সামনে পেয়েছেন তাই গায়ে পরে চলে এসেছেন। এমন পাঞ্জাবি হলেও এগুলো ঘরেই শৌখিনতা হিসেবে ব্যবহার করা হয়। ভদ্রলোক ঘরে ঢুকেই নমস্কার করার সময় প্রথমটায় হোঁচটটা খেলেন। নমস্কার রুদ্রবাবু, এমন সময় এসে আপনাকে বিরক্ত করে ফেললাম না তো? আসলে রবিবার দিন, বুঝতেই পারছি। আপনি বসুন, আপনি শান্ত হয়ে বসুন। রবিবার বলে আমার কাজে ছুটি নেই। আমাদের তো সরকারি চাকুরি নয় যে রবিবার ছুটির দিন বাড়িতে বসে থাকতে পারবো। আমাদের প্রতিদিনই কাজ করতে হয়। যখন হাতে কেস না থাকে তখন আলাদা কথা। নিন, আপনি বলুন। ভদ্রলোক পকেট থেকে রুমাল বের করে তাতে কপালের ঘাম মুছে আবার কথা বলতে গিয়ে হোঁচট খেলেন। আমি হলধর নাগ, আমি থাকি গড়িয়াহাটের কাছে। 3 দিন আগে আমার বাড়িতে একটা খুন হয়ে যায়। পুলিশ এসেছিল, তবে আমার মনে হয় না পুলিশ এর মধ্যে কিছু করতে পারবে। পুলিশ উল্টে আমাদের বাড়ির লোকজনকে সন্দেহ করতে শুরু করেছে। তাছাড়া বেশ চোটপাট করেও গেছে। আমি সারাদিন অফিসে থাকি, বাধ্য হয়ে আমাকে অফিসে যেতে হয়েছে। মার্চেন্ট অফিস, বুঝতেই পারছেন, একদিন কামাই হলে অনেক সমস্যায় পড়তে হয়। আজ ছুটি, তাই আমি আজ আপনার কাছে এসেছি। আমার বাড়িতে যদি আপনি একবার যেতেন। খুন হয়েছে? তা কোন থানা বলুন তো? গড়িয়াহাট থানা। গড়িয়াহাট থানা থেকে পুলিশ গিয়েছিল আর সমস্ত কিছু দেখে এসেছে। তবে তেমন কিছু খুঁজে পায়নি বলে আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু আমার তো বেশ ভয় হচ্ছে। বাড়িতে আমার স্ত্রী মেয়ে রয়েছে, তাছাড়া ভাই এবং পরিবারও আছে। যদি তেমন কিছু হয় তখন। ওভাবে বললে হবে না। ওই যে চা এসে গেছে, চা খেয়ে তারপর সমস্ত কথা আমায় বুঝিয়ে বলুন। দেখি আপনাকে কি সাহায্য করতে পারি। চায়ের কাপ আমরা 3 জনেই হাতে তুলে নিলাম। চায়ে লম্বা লম্বা চুমুক দিলেন ভদ্রলোক। তবে তিনি যে মনে মনে বেশ চিন্তিত এবং ভয় পেয়ে রয়েছেন সেটা বোঝা যাচ্ছিল। বেশ খানিকটা ধাতস্থ হয়েছেন, তখন হঠাৎই বলতে শুরু করলেন, আমার বাড়িতে আমার স্ত্রী, মেয়ে এবং আমার ভাইয়ের স্ত্রী এবং তাদের ছেলে আছে। আমার মেয়ের বয়স 15 বছর, ভাইয়ের ছেলের বয়স এই 11 কি 12-র মধ্যেই। এছাড়া আমাদের বাড়িতে একজন কাজের লোক রয়েছে আর একজন রান্নার লোক ছিল।
রান্নার লোক ছিল তার মানে? আপনাদের বাড়িতে যে মারা গেছে সে এই রান্নার লোকটি কি? হ্যাঁ, মাধব 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 আমার বাড়িতে বেশ বছর দুয়েক ধরে রান্নার কাজ করত। আসলে আমার স্ত্রীর হঠাৎ করে যখন একবার হার্ট অ্যাটাক হলো, তারপরে সে আর অন্যান্য কাজ ভালোভাবে করতে পারতো না। ভাইয়ের স্ত্রী রান্না বান্না আর বাড়ির কাজে খুব একটা আগ্রহ কখনো দেখাতো না। আমাদের যৌথ পরিবার, তাই রান্নার জন্য একটা লোক রাখা হলো। বাকি ঘরের কাজ সবাই মিলেই টুকিটাকি করে থাকে। সমস্ত কাজের জন্য আরো একজন কাজের লোক রয়েছে। দুদিন আগে রাতের বেলা আমাদের এই রান্নার লোক মাধব হঠাৎ করে মারা যায়। রাতের বেলা কেউ তাকে খুন করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম দৃশ্যটা দেখতে পাই আমার মেয়ে রান্নাঘরের দরজার কাছে সে উপুর হয়ে পড়ে রয়েছে। তার মাথার এক পাশ থেকে রক্ত বেরিয়ে ছড়িয়ে পড়েছিল চারিদিকে। দৃশ্যটা দেখতে পেয়ে সে চিৎকার শুরু করে দেয়, আর তারপরেই আমাদের সকলের ঘুম ভেঙে যায়। আমরা থাকি একতলায়, আমার ভাই ও তার পরিবার থাকে দোতলায়। একতলাতে ঘর বেশি, সেখানে কাজের লোক দুজনের থাকার ব্যবস্থা আছে। সকালে এমন একটা ব্যাপার ঘটে যায়, আশেপাশের লোকেরা জড়ো হয়, পুলিশকেও খবর দেওয়া হয় তাড়াতাড়ি। পুলিশ এসে তদন্ত করে, কিন্তু কিছুই বুঝতে পারে না। তারপর সবাইকে জেরা করে অপর কাজের লোকটিকে একদম প্রায় ভয় দেখিয়ে পুলিশ চলে যায়। সঠিক কোনো প্রমাণ না থাকায় ওরা কিছুই করতে পারেনি। তবে স্পষ্ট বুঝতে পারছি এই সমস্ত কিছুতে ওরা আমাদের দ্বিতীয় কাজের লোক হারাধনকে সন্দেহ করছে। কিন্তু হারাধন এমন কাজ করার মতো মানুষ নয়। তাছাড়া হারাধন আমাদের বাড়িতে অনেক বছর ধরে আছে। সে আমাদের পরিবারের মতোই হয়ে গেছে। তার পক্ষে এমন একটা কাজ করা অসম্ভব। আর সে মাধবকে মারতে যাবেই বা কেন? হলধর বাবু, মাঝে মাঝে এমন অদ্ভুত অনেক ব্যাপার ঘটে যায় যার ধারণা আমরা করতে পারি না। বিভিন্ন ক্ষেত্রে অনেক ছোট ছোট মোটিভ হলেও অনেক বড় হয়ে যায়। তবে আপনার বাড়িতে গিয়ে সমস্ত কিছু না দেখলে তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না। একটা কাজ করা যাক, আপনার ঠিকানাটা আপনি দিয়ে যান। এই মুহূর্তে আমরা আপনার সঙ্গে যেতে পারবো না, আমাদের একবার থানায় যেতে হবে। আপনি যে পুলিশ অফিসারের কথা বলেছেন তিনি কি মানিকবাবু? আর বলবেন না রুদ্রবাবু, অদ্ভুত ব্যাপার। কোথাও কোনো কিছুই নেই, কোনো হাতের ছাপ নেই, কোনো কিছু নেই। মাথার কাছে আঘাতের চিহ্ন এবং সেখান থেকে রক্ত বাইরে বেরিয়ে এসে যে অপরাধী মারা গেছে সেটা বোঝা যায়, কিন্তু ঘরের দরজাও বন্ধ, ছাদের দরজাও বন্ধ। সমস্ত কিছু যখন বন্ধ রয়েছে তখন অপরাধী বাড়ির ভিতরে ঢুকলো কি করে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে গেল কি করে? তার মানে অপরাধী বাড়ির ভেতরেই আছে। দুটো দরজা বন্ধ সেটা আপনি নিজে পরীক্ষা করে দেখেছেন? বাড়ির বাইরের দরজা আশা করি সকলেই দেখেছে, কিন্তু উপরের? আমরা যখন গেছি তখন তো উপরের দরজাটা ভেতর থেকে বন্ধ হয়েছিল। সবাই বলেছে তারা কেউ ওই দরজাটা খোলেনি। এমনকি সকালে উঠে এই মেয়েটি মৃতদেহ প্রথমে দেখেছে, তারপরে আর কেউ ছাদের দিকে যায়নি। কাজের লোক হারাধনকে আপনার সন্দেহ হলো কেন? হারাধন আর ওই যে মারা গেছে মাধব দুজনে নিচের তলায় একটাই ঘরে থাকতো। রান্নাঘরের পাশে যে ঘর রয়েছে সেইখানে, তার পাশে একতলায় হলধর বাবুর এবং তার মেয়ের থাকার জায়গা, এবং সিঁড়ি দিয়ে উপরে দোতলায় চলে গেলে হলধর বাবুর ভাই শশধর বাবুদের পরিবার। এবার এর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ তো রয়েছে ওই হারাধনের, তার ঘরেই মাধব ছিল। আর মোটিভ? ওইখানেই তো আটকে গেছি, মোটিভ। মাধব আর হারাধনের ওদের ঘরের সমস্ত কিছু তল্লাশি করে দেখা হয়েছে, অতিরিক্ত কিছুই নেই। তাছাড়া মাধবের ক্ষেত্রে তার পরিবার এই শহরেই আছে। সে এখানে রান্নার কাজ করে এবং এখানে থাকে। তার পরিবারকে প্রতি মাসে সে টাকা পাঠায় এবং সপ্তাহে একবার করে সেখানে গিয়ে ঘুরে আসে। শুধু হারাধন অনেক বছর ধরে ওই পরিবারের সঙ্গে এখানে রয়েছে। আচ্ছা, এই ব্যাপার। আমি আজকে বিকেলের দিকে একবার সেখানে যাচ্ছি, আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন। আজ একটু হবে না, বড্ড কাজের চাপ আছে। তাছাড়া আগের কেসের ব্যাপারটা তো গুছিয়ে রাখতে হবে। কেসটা যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে তুলতে হবে। মানিকবাবুর সঙ্গে কথা বলে আমরা বেরিয়ে এলাম। পথে নেমে রুদ্রকে বললাম, হলধরবাবুর ব্যাপারটা সত্যি এবার গোলমেলে বলে মনে হচ্ছে। মানিকবাবু তো ঠিকই বলেছেন, দুটো দরজা যদি বন্ধ থাকে তাহলে অপরিচিত আর বাইরে থেকে আসবে না, অপরাধী ভেতরের কেউ।
কিন্তু তাকে হঠাৎ করে ওই বাড়িতে থেকে কেউ মারতে যাবে কেন? আমিও সেটাই ভাবছি। ওই বাড়ির সবার সাথে কথা বলে কিছু একটা আন্দাজ করা যেতে পারে, কিন্তু তবু একজন কাজের লোককে হঠাৎ করে কেউ মারবে কি কারণে? এই কথাটা বলেই রুদ্র হঠাৎ করে গুম হয়ে গেল। আমিও বুঝতে পারলাম একবার যখন সে গুম হয়ে গেছে তখন সে আর কোনো কথা বলবে না। বাড়িতে ফিরে এসে স্নান খাওয়া সেরে দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি, এমন সময় বৌঠান বলল, সকালে নাকি কি একজন এসেছিল, হরিরাম বলছিল, ব্যাপারটা কি বলতো? ভদ্রলোক একটা কেসের ব্যাপারে এসেছিলেন। তার বাড়িতে তার রান্নার লোক খুন হয়েছে, আর সেই ব্যাপারে পুলিশ তার বাড়ির আরেকজন কাজের লোককে সন্দেহ করছে। না, ভদ্রলোকের সেটা মনে হচ্ছে না, তাই উনি রুদ্রর কাছে সাহায্যের জন্য এসেছিলেন। ও, এই ব্যাপার। তা তুমি কি বললে? ভদ্রলোক ঠিকানা দিয়ে গেছেন, বিকেলের দিকে একবার যাব বলে ভেবেছি। তবে আমার মনে হচ্ছে এই কেসটা সুবিধে করতে পারবো না। প্রথমত, খুন হয়েছে 2 দিন আগে, অর্থাৎ যে কোনো হাতের কিংবা পায়ের ছাপ থাকার হলে সেগুলো এই 2 দিনের মধ্যে নষ্ট হয়ে গেছে। মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ মৃতদেহ দেখে কোনো কিছু আন্দাজ করা সম্ভব নয়। মানিকবাবুকে বলেছিলাম, তবে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য গিয়েছে। পোস্টমর্টেম থেকে না ফিরলে তো আর সেই মৃতদেহ দেখা যাবে না। আঘাত শুধু মাথার পিছনের দিকে ছিল, তাকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাহলে বিকেলের দিকে একবার যাও না, গিয়ে একবার দেখে এসো। যেতে তো হবেই, ভদ্রলোক যখন বাড়ি পর্যন্ত এসেছেন। তাছাড়া ভদ্রলোক এই কেসে আমাকে নিযুক্ত করার জন্য বেশ কিছু টাকা অগ্রিমও দিয়ে গেছেন। সে কি? আমি তো সেখানেই ছিলাম। ভদ্রলোক অগ্রিম টাকা কখন তোমায় দিয়ে গেল? ভদ্রলোক উঠে দাঁড়ানোর পরে তুমি একবার বাইরে গিয়েছিলে, মনে আছে? তখনই ভদ্রলোক একটা সাদা খামে বেশ কিছু টাকা দিয়ে গিয়েছিলেন। অগ্রিম যখন হাতে নিয়েছি তখন কাজ করব না, এটা আমার নিয়মে নেই। বেশি দেরি করব না, তাই আমাদের আজ বিকেলে ভদ্রলোকের বাড়ি যেতেই হবে, তারপর দেখা যাবে। এই সেই রান্নাঘর। রুদ্রর কথা শুনে রান্নাঘরের ভেতর থেকে একজন বয়স্ক মতো লোক আমাদের দিকে ঘুরে তাকালো। তার বয়স 50-এর একটু বেশি হবে। মাথায় কাঁচা পাকা চুল, মাথার লম্বা চুল মাথার কাছ পর্যন্ত এসেছে। তার পরনে একটা হাতকাটা গেঞ্জি, গলায় একটা গামছা, ময়লাটে একটা ধুতি। রুদ্রর পেছনে আমি, আমার পাশে দাঁড়িয়ে হলধর বাবু। এই হলো হারাধন, যার কথা বলছিলাম আর কি। হারাধন ইনি হলেন। রুদ্র হাত তুলে হলধর বাবুকে থামিয়ে দিয়ে রান্নাঘরের ভেতরে ঢুকল। তারপর সামান্য হেসে বলল, আচ্ছা, পুলিশ তোমার সন্দেহ করছে বলে শুনেছি, কিন্তু তুমি নিশ্চয়ই কিছুই জানো না। না, সত্যি কথা বলছি, এ ব্যাপারে আমি কিছুই জানি না। কখন যে মাধব বাইরে বেরোলো আর এসব হয়ে গেল আমি জানি না। তাছাড়া একবার ঘুমিয়ে পড়লে সহজে আমার ঘুম ভাঙে না। সকালের দিকে প্রথমে দিদিমণি উঠে পড়ে, তারপরে আমি উঠি, তারপরেই সবাই আস্তে আস্তে উঠতে শুরু করে। দিদিমণি মানে? আচ্ছা হলধর বাবু, আপনার মেয়ের নামটা কি? তিতলি। তিতলি ও প্রতিদিন ও সকাল সকাল উঠে ছাদ থেকে ঘুরে আসে, তারপরও বই নিয়ে বসে, তারপর আমরা উঠি আর কি। আমি আর আমার ভাই অফিসের জন্য বেরিয়ে পড়ি। তার আগে মাধব আর হারাধন মিলে আমাদের সকলের জন্য জলখাবার তৈরি করে দেয়। তার মানে সারাদিন বাড়িতে আপনার স্ত্রী এবং আপনার ভাইয়ের স্ত্রী আর এক ছেলে এক মেয়ে থাকে, আর বাকি 2 জন। সেদিন সকালে তুমি ঠিক কি দেখেছিলে? আমি তো চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই তাড়াতাড়ি দরজার কাছে বাইরে এসে দেখি দিদিমণি ওইদিকে ওই দেয়ালের কাছে হেলান দিয়ে বসে 2 হাতে চোখ চেপে চিৎকার করছে। তাড়াতাড়ি এগিয়ে গেলাম তার দিকে, তাকে তুলে ধরতে গেলাম, কিন্তু তার আগেই সে আঙুল তুলে সামনের দিকে দেখালো। আর সামনের দিকে তাকাতে দেখি কে যেন পড়ে আছে। একটু এগোতেই বুঝতে পারলাম ওটা মাধব ছাড়া কেউ হতে পারে না। খালি গা, পরনে ছোট্ট একটা ধুতি। রাতের বেলা সে ধুতি খুলে ঘুমোতো, কিন্তু বাইরে কোথাও বেরোলে তখন ধুতিটা জড়িয়ে নিত।
ধুতিটা তেমন ভাবে জড়িয়ে রাখাই ছিল। ধুতির তলা দিয়ে তার হাফ প্যান্টটা পর্যন্ত বাইরে বেরিয়ে এসেছিল। তার মানে কোনো কারণে সে বাইরে বেরিয়ে এসেছিল। আচ্ছা, আপনাদের বাথরুমটা ওই দিকে, তাই না? কিন্তু রান্নাঘর আর বাথরুম তো দুদিকে, তাহলে রান্নাঘরের দিকে সে এলো কেন? সেটাই তো বুঝতে পারছি না। রান্নাঘরের দিকে তার আর আসার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমরা রান্নাঘরের কাছে দাঁড়িয়েছিলাম। সিঁড়ির কাছে একটা 11-12 বছরের ছেলেকে একবারের জন্য দেখতে পেলাম। সে উঁকি দিয়েই আবার উপরের দিকে উঠে গেল। বুঝতে পারলাম এটা হলধর বাবুর ভাই শশধর বাবুর ছেলে। একটু পরেই অবশ্য আমরা রান্নাঘরের কাছ থেকে বেরিয়ে গেলাম একতলায় হলধর বাবুর স্ত্রীর ঘরে। তিনি বিছানার উপরে শুয়েছিলেন। তার গা একটা সাদা চাদর দিয়ে ঢাকা। তিনি আমাদের দেখে আড়মোড়া ভেঙে উঠে বসলেন সামান্য। নমস্কার, আপনারা এসেছেন তাতে আমি বেশ খুশি হয়েছি। আপনার কথা আমি বেশ শুনেছি, কিন্তু সত্যি বলতে আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার তেমন কোনো সুযোগ আমার ঘটেনি। তবে আজ যে এইভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে সেটা সত্যি ভাবতে পারিনি। আপনি কি একেবারেই চলাফেরা করতে পারেন না? হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপারও ঘটেছিল। একটা পা সম্পূর্ণরূপে অকেজ হয়ে গেছে। অনেক চেষ্টা করেও সেটা ঠিক করা যায়নি। একটা পা ঠিক আছে, তবে এভাবে তো আর হাঁটা চলা করা সম্ভব নয়। তাই বেশিরভাগ সময় ঘরেই থাকি। খুব প্রয়োজন না হলে বাইরে যাই না। তেমন প্রয়োজন হলে ওই তিতলিকে ডেকে নিই। আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আচ্ছা, এই যে মাধব নামের লোকটি মারা গেছে, সে তো আপনাদের বাড়িতে রান্নার কাজ করতো, তো লোকটি কেমন ছিল? দেখুন, আমার এইরকম অবস্থা হওয়ার পরেই কিন্তু মাধবকে এখানে কাজে রাখা হয়েছিল। তাই সে কেমন কাজ করত সে ব্যাপারে আমি খুব একটা ভালো বলতে পারবো না। তবে হ্যাঁ, রান্নার হাত বেশ ভালো ছিল। কখনোই কোনো কাজে সে আপত্তি করতো না। কাজ যেমন ভালোভাবে করত, তেমন তার সম্পর্কে অন্য কোনো খারাপ কথা কখনো কারো কাছ থেকেই শুনিনি। শুনেছি এই শহরেই তার পরিবার আছে। পরিবার থাকার পরও সে কেন এখানে, মানে রাতের বেলা এখানে কেন থাকতো? তার পরিবারে তার স্ত্রী আর মেয়ে রয়েছে। তাদের পরিবারের অবস্থাও খুব একটা ভালো নয় বলেই শুনেছিলাম। তার স্ত্রীও মনে হয় কোথাও একটা রান্নার কাজ করত এবং তার মেয়েকে নিয়ে কোনো একটা ভাড়ার বাড়িতে থাকতো। ছোট ঘর, সেই কারণেই। আর তাছাড়া প্রতিদিন এখান থেকে বাড়ি যাওয়া, আবার সকাল সকাল এখানে আসা, তাতে মাধবের বেশ একটু অসুবিধেই ছিল। তার কোনো শত্রু থাকতে পারে বলে আপনার মনে হয়? আর খুনটা বাইরে কেউ করেছে বলে আপনি কি নিশ্চিত? হলধর বাবুর স্ত্রী একবার কেমন চোখে যেন হলধর বাবুর দিকে তাকালেন। তাতে হলধর বাবু শান্ত গলাতেই বললেন, তো তোমার যা মনে হয় তাই বলো, চিন্তা করো না, তুমি বলো। রুদ্রবাবু, আমার মনে হয় বেশ কিছুদিন ধরে মাধবের মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটেছিল, কিন্তু সেটা যে কি সেটা ঠিক বলতে পারবো না। কতদিন আমার ঘরে সে খাবার নিজেই দিয়ে যেত, তারপরে তিতলি এসে আমার কাছে বসতো। কখনো সে খাইয়ে দিত, কখনো আমি নিজেই খেতাম। কিন্তু বেশ কয়েকদিন ধরে খাবার নিয়ে ঘরে আসার সময় ওকে কেমন চিন্তিত মনে হতো। বারবার মনে হতো ও যেন এদিকে ওদিকে তাকে কিছু একটা দেখবার চেষ্টা করছে। তবে প্রশ্ন করলে সে তেমন কিছুই বলতো না। তাই নাকি? অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ রুদ্রবাবু, সেই কথাটা আমিও বলতাম। তবে মাধবের মধ্যে কি পরিবর্তন হয়েছিল সে ব্যাপারে আমি জানি না। তাছাড়া তাকে আমি খুব কম সময় দেখতে পেতাম। সকালে এবং বাড়িতে ফিরে এসে
সন্ধ্যের পরে ওই সামান্য সময়টুকু, এর মধ্যে কিছুই ভালোভাবে বোঝা যায় না। তবে আমার স্ত্রীর কথা শুনে এখন মনে হচ্ছে ব্যাপারটা আমিও লক্ষ্য করেছিলাম। আপনাদের বাড়ির একজন সদস্যের সঙ্গে তো কথা বলা যাবে না, যদি আপত্তি না থাকে তাহলে শশধরবাবু স্ত্রীর সঙ্গে যদি এই ব্যাপারে একবার কথা বলা যায় তাহলে আমাদের কাজটা এখানেই শেষ হবে আপাতত। আমি এ ব্যাপারে যে খুব একটা জানি না তা বলবো না, তবে মাধবকে যে কেউ এইভাবে খুন করতে পারে সেটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আপনি সন্দেহ করেন কাউকে? কাকে সন্দেহ করব বলুন? এই বাড়িতে তো আমরা নিজেরা ছাড়া আর কেউ থাকে না। বাইরের বলতে হারাধন, কিন্তু হারাধন অনেক বছরের পুরনো। সে কেন শুধু শুধু মাধবকে মারতে যাবে? তাছাড়া প্রতি মাসে মাধব যখন মাইনে পেত তখন সে বাড়ি থেকে টাকা দিয়ে আসতো। তার কাছে এমন বেশি কিছু টাকা থাকতে পারে না যে কারণে টাকার জন্য হারাধন তাকে খুন করতে পারে। অন্য কোনো কারণে তো হতে পারে। আমার তা মনে হয় না, কিংবা হলেও তেমন কোনো কারণ আমার জানা নেই। দোতলায় শশধর বাবুর ঘরে বসে আমি আর রুদ্র শশধর বাবুর স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। বাইরে ব্যালকনির কাছে দাঁড়িয়েছিলেন হলধর বাবু। ঘরটা বেশ সুন্দর করে গোছানো, ছিমছাম। একপাশে একটা বিছানা, মস্ত বড় আয়না, একটা আলমারি, সামনে লম্বা টেবিল। তাছাড়া ঘরের মধ্যে টুকিটাকি আরও আসবাবপত্র রয়েছে। এখানে বাড়িটার একটা বর্ণনা দেওয়া দরকার। ওপরতলায় পাশাপাশি দুটো ঘর। বোধহয় একটা শশধরবাবু তার কাজের কারণে ব্যবহার করে থাকেন, অন্য ঘরটা তাদের শোয়ার ঘর। 11-12 বছরের ছেলের জন্য তো আর একটা আলাদা ঘর এই মুহূর্তেই তারা দিতে চাইবেন না। সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলে একতলাতেও পাশাপাশি দুটো ঘর, তবে তার মধ্যে একটা হলধর বাবুর মেয়ে তিতলি এবং অন্যটায় হলধর বাবুর স্ত্রী এবং হলধর বাবু দুজনেই থাকেন। রান্নাঘরের পাশে একটা ছোট ঘর রয়েছে, সেই ঘরের পাশাপাশি দুটো ছোট বিছানা, তাতেই মাধব আর হারাধনের থাকার জায়গা। বাথরুমটা একতলার উল্টো দিকে এবং বাইরে বেরিয়ে গেলে ছোট্ট মতো বাগান। গোটা বাড়িটা পাঁচিলে ঘেরা। ব্যালকনির কাছে এসে রুদ্র বলল, আমার মোটামুটি জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে, এবার আমি একটা কথা বলুন হলধরবাবু। যখন আপনারা মৃতদেহ খুঁজে পান তখন মৃতদেহের আশেপাশে আর কিছু পেয়েছিলেন? না তো, আশেপাশে কিছুই পায়নি। অন্তত এমন কিছু পায়নি যেটা দিয়ে মাধবের মাথায় এমনভাবে আঘাত করা যায়। দেখে মনে হয় ভারী লোহার কিছু কিংবা পাথরের কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তার মানে হতে পারে অপরাধী তার সঙ্গে করে নিয়ে গেছে সেটা। পুলিশ নিশ্চয়ই এই বাড়ি তল্লাশি করেছে। প্রাথমিক তল্লাশি তারা চালিয়েছে, কিন্তু কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। আপনার ভাই শশধর বাবুর সঙ্গে একবার কথা বলা প্রয়োজন। মাধবের মৃত্যুর খবরটা শুনে তার বাড়ির লোক কিছু বলেছে? মৃত্যুর খবরটা পুলিশ তার বাড়ির লোককে দিয়েছিল। তারা মৃতদেহ দেখতে এসেছিল, তবে তখন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম বলে আর সেসব কিছু নিয়ে আর কি ভাবতে পারিনি। বুঝতেই পারছেন আমার বাড়িতে খুনটা হয়েছে। রুদ্র আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ গম্ভীর মুখে ভাবল। তারপর হলধর বাবু এবং তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে প্রথমেই সে বলল, ওই বাড়িতে কিছু একটা আছে, এমন কিছু একটা যেটা আমাদের নজর থেকে এড়িয়ে যাচ্ছে। হঠাৎ এমন কথা বলছো কেন? ভেবে দেখো, মানিকবাবু কি বলেছিলেন? ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, এমনকি ছাদের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। এমন সময় অপরাধী খুন করে বাইরে চলে যেতে পারবে না, অপরাধীকে থাকতে হবে ঘরের ভেতরে। কিন্তু এমন অবস্থায় হঠাৎ করে যে অস্ত্র দিয়ে তাকে মারা হলো, সেই অস্ত্রটা অপরাধী লুকিয়ে ফেলল কোথায়? এমন জায়গায় পুলিশ পর্যন্ত সেটা খুঁজে বার করতে পারল না। ব্যাপারটা একটু অদ্ভুত বলে মনে হচ্ছে না তোমার? মনে তো হচ্ছে, কিন্তু খুনটা করেছে কে? যদি ওই বাড়ির মধ্যে কেউ খুন করে থাকে তাহলে সত্যি বলতে হারাধন কিংবা সবচেয়ে বেশি সুযোগ ছিল কিন্তু হলধর বাবুর কাছে। কি বলছো? উনি খুন করতে যাবেন কেন? আর যদি তিনি খুন করে থাকেন তাহলে তিনি আমাদের কাছে এলেন কেন?
অপরাধী অপরাধের পর সবসময় নিজেকে সুরক্ষিত করতে চায় এবং এই সুরক্ষিত করার জন্য সে মাঝে মাঝে এমন অনেক কাজ করে ফেলে যেগুলো তার মস্তিষ্ক তাকে বলে, কিন্তু সেগুলোর আসলেই কোনো মোটিভ থাকে না। তাই আগে থেকে পুলিশ কিংবা কোনো একজন প্রাইভেট গোয়েন্দার কাছে সমস্ত কথা বলে নিজেকে সেফ সাইডে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে না। রুদ্রর কথায় আমি অবাক হয়ে গেলাম। সত্যি বলতে হলধর বাবুকে অপরাধী ভাবার কথা আমি একবারও ভাবতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলো, সত্যিই তো তার কাছে সবচেয়ে বেশি সুযোগ ছিল। রাতের বেলা হারাধনের পরে তিনি খুব সহজে রান্নাঘরের কাছে আসতে পারতেন, কিন্তু প্রশ্ন হলো মোটিভটা কি? ওটাই আসল প্রশ্ন। তবে আশা করছি ওটা বের করতে বেশ খানিকটা সময় লেগে যাবে। এর মাঝে একটা দিন কেটে গেল। তার মধ্যে রুদ্র যে কোথায় কোথায় ঘুরলো, টেলিফোনে কার কার সঙ্গে কথা হলো, তার কোনো কিছুই খুব বেশি আমি জানতে পারলাম না, কারণ আমি নিজের একটা কাজে ব্যস্ত ছিলাম প্রায় সারাটা দিন। সন্ধ্যের দিকে যখন রুদ্রর ঘরে গিয়ে বসলাম, তখন দেখি সে খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ে চলেছে। বললাম, কেসটার ব্যাপারে কতদূর এগোলে? হলধরবাবুর ভাই শশধরবাবুর কোম্পানিতে আজ একবার গিয়েছিলাম। প্রাইভেট কোম্পানি, কি যেন রয় অ্যান্ড কম এরকম কি একটা নাম। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ হয়, বেশ ভালো কোম্পানি। সেখানেই তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। তবে তিনি একটা অদ্ভুত কথা বললেন, বুঝলে। রুদ্রর কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। আমি সেখানে গিয়ে আমার পরিচয় দিয়ে ভদ্রলোকের সঙ্গে দেখা করতে চাই। ভদ্রলোক খুব সহজে রাজি হয়ে গেলেন এবং আমার সঙ্গে দেখা হতেই বললেন, হ্যাঁ রুদ্রবাবু, আপনার সঙ্গে আমি সত্যি দেখা করতেই চাইছিলাম, জানেন তো। কাল বাড়িতে গিয়ে শুনলাম আপনি এসেছিলেন, কিন্তু এত কাজের সমস্যা রয়েছে, তার মধ্যে এই সময়টা কাজের একটু বেশিই চাপ থাকে, জানেন তো। তাই আর কি একদমই সম্ভব হলো না। আমি ভেবেছিলাম আজ একবার বাড়ি ফেরার পথে আপনার ওখান থেকে হয়েই যাব, কিন্তু তার আগে আপনিই চলে এলেন। যাই হোক, ভালোই হয়েছে একদিকে। আপনাকে কয়েকটা কথা বলার আছে আমার। বলুন। আপনার কথা না শুনে আমিও কেসের ব্যাপারে কোনো দিকে এগোতে চাইছি না। দেখুন, বেশ কিছুদিন ধরেই মাধবের মধ্যে আমি একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম। সে মাঝে মাঝে বাড়ির থেকে বাইরে বেরিয়ে কোথাও যেন একটা যায়। সে বেশ খানিকটা সময় বাদে ফিরেও আসে আবার। অথচ আগে সে কিন্তু এরকম খুব একটা করতো না, জানেন তো। মাধবের আগে বাড়ি থেকে বাইরে কখনো যেত না? না না, আমি একদমই সে কথা বলতে চাইনি, কিন্তু ইদানিং তার বাইরে যাওয়াটা যেন একটু বেশি প্রতিনিয়ত হচ্ছিল, জানেন তো। আমি তো সারাদিন বাড়িতে থাকি না, আমি জানতামও না। তবে আমার স্ত্রী যেহেতু দোতলায় থাকেন, সে মাঝে মাঝে দোতলার জানলার কাছে এসে বসলেই দেখতে পেত মাধব বাইরে বেরিয়েছে, আবার কিছুক্ষণ বাদে চলেও আসছে। কিন্তু দু একবার যেন তাকে বাড়ির বাইরে রাস্তায় কারোর সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছিল। আপনার দাদা মানে হলধরবাবু কিন্তু আমাদের একই কথা বলেছেন যে মাধবের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছিল। তবে আমার মনে হয় হারাধন কাজের মধ্যে সবসময় থাকতো বলে সে এমন কিছু লক্ষ্য করেনি। তবে বাইরে যদি সে যেত তাহলে তো সেটা হারাধন লক্ষ্য করত। হারাধন সারাদিন বাড়ির বিভিন্ন কাজে বাইরেই থাকে, জানেন তো। সকালে বাজার যাওয়া থেকে বিকেলে দোকানে যাওয়া সবও একা হাতে নিজেই করে। এই সমস্যা থেকে সে খেয়াল করবে কি আদৌ? আমার তো মনে হয় না। কিন্তু মাধবকে যে কেউ খুন করতে পারে সেটা কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি। বিশেষ করে দুটো ঘরের দরজায় যখন ভেতর থেকে বন্ধ, তখন অপরাধী বাইরে থেকে ভেতরে এলো কি করে? আমি কিন্তু একটা কথা ভেবে দেখেছি। একতলার সামনের বারান্দা দিয়ে ভেতরে ঢুকতে হলে দরজা খুলে ঢুকতে হবে। একটাই পথ আছে, যাতে তাকে দুই রাস্তা ব্যবহার করতে হবে না। ব্যালকনি থেকে উঠে সিঁড়ি দিয়ে নেমে এলেই হবে। কিন্তু এমন কাজটাই বা কেউ করবে কেন? ঠিক তখনই কেউ একজন তাকে ডাকতে আসে। ভদ্রলোক বললেন, তা কিছু মনে করবেন না রুদ্রবাবু, বুঝতেই পারছেন আমি একটু ব্যস্তই আছি। আপনি অন্য একটা সময় বাড়িতে আসুন না। সন্ধ্যের পর এলেই আমি থাকবো কিন্তু বাড়িতে। রুদ্র একটানা সমস্ত কথা শেষ করে বলল, এই হলো ব্যাপার, বুঝলে। এবার কি করা যায় বলো তো? কাকে সন্ধ্যের তালিকা থেকে বাইরে রাখবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু আসল ব্যাপারটাই বাদ থেকে যাচ্ছে, এর মোটিভ কি? মাধবকে খুন করার পিছনে কার মোটিভ থাকতে পারে? আচ্ছা, এই যে মাধবের পরিবার মানে
তার স্ত্রী এবং তার একটা মেয়ে না ছেলে আছে, তাদের সঙ্গে একবার দেখা করা যায় না? সে কথা আমিও ভেবেছি, তবে আজও সেটা সম্ভব হলো না। কাল একবার সেখানে যাব বলে ভেবেছি, তবে মাধবের মৃত্যুর পর তাদের সেখানে পাওয়া যাবে কিনা সে ব্যাপারে একটা সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। মাধবের মৃত্যুর জন্য তুমি কাকে সন্দেহ করছো? এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, তবে একটা কথা তোমায় বলতে পারি। ওই বাড়িতে, মানে হলধরবাবুর বাড়িতে, আশা করি ছোট ছেলেটি ছাড়া বাকি সকলেই কিন্তু মাধবকে খুন করে থাকতে পারে। সকলেরই আলাদা আলাদা দিক থেকে একটা না একটা মোটিভ হতেই পারে। এবার আসল মোটিভ কি থাকতে পারে সেটা দেখাই প্রয়োজন। ময়নাতদন্ত রিপোর্টটা দেখার পরে আর একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় এসেছে, তবে সে ব্যাপারে এখন আমি কিছু বলতে চাইছি না। বুঝতে পারলাম রুদ্র গভীরভাবে কেসটা নিয়ে ভাবতে শুরু করেছে। যখনই এমনটা হয় তখনই সে মুখে কুলু পেটে রাখে, কোনো কিছুই বলতে চায় না, আর এখন সেটাই হচ্ছিল। তবে বুঝলাম খুব শিগগিরই কেসের ব্যাপারে যে কোনো একটা সূত্র আমাদের হাতে চলে আসবে। পরদিন সকালে সত্যি সত্যি রুদ্র আর আমি গিয়ে পৌঁছলাম মাধবের বাড়িতে। মাধবের স্ত্রী তার মেয়েকে নিয়ে এখানে ভাড়া থাকে। ছোট ঝুপড়ি মতন একটা ঘর, আশেপাশে বেশ কয়েকটা এই ধরনের একতলা পাকা বাড়ি রয়েছে। একতলা ঘরের সামনে ছোট্ট একটা বারান্দা এবং তার সঙ্গে পেছনের দিকে একটা বাথরুম মতো রয়েছে। তবে ঘরটা এতটা ছোট যে দুই একজনের খুব কষ্ট করে এখানে চলে। জায়গাটা দেখেই বুঝতে পারলাম কেন মাধব এখান থেকে ওই হলধর বাবুর বাড়িতে রাতের থাকার ব্যবস্থা করে নিয়েছিল। তখন মাধবের স্ত্রী বাড়িতে ছিল না, আর তার মেয়ে আমাদের সমস্ত কথা শুনে কাকে একজনকে বলতেই সে তাকে ডাকতে চলে গেল। আমরা কাছাকাছি একটা চায়ের দোকানের কাছে অপেক্ষায় রইলাম। একটু পরে সে এলো এবং তারপরে তার সঙ্গে তার বাড়ির কাছে গিয়ে মাধবের ব্যাপারে বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম। আমি তো আগেই বলেছিলাম এমন কিছু একটা ঠিক হবে। লোভ ভালো না, লোভ একদম ভালো নয়। লোভ করলে তার ফলও ভালো হয় না। লোভ কিসের? প্রায় 2 মাস ধরে কোথা থেকে যেন অনেক টাকা পাচ্ছিল। কোথা থেকে পাচ্ছিল তা আমি জানি না। টাকার জোগাড় করে আমায় বারবার দিচ্ছিল। আমি কতবার প্রশ্ন করেছিলাম, এত টাকা তুমি কোথায় পাচ্ছ? নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছো। কিন্তু আমার কথা আর কে শোনে? বারবার বলতো টাকা না থাকলে কি করে হবে, টাকা জোগাড় করে একটা ভালো বাড়ি তো আমাদেরও তৈরি করতে হবে, না হলে কতদিন আর এভাবে ভাড়ার বাড়িতে থাকবো। কিন্তু 2 মাস ধরে কেন? এর আগেও তো সে প্রায় 2 বছর ধরে হলধরবাবুর বাড়িতে রান্নার কাজ করেছে। মাধবের স্ত্রী সামান্য হেসে বলল, রান্নার কাজে আর কতই বা টাকা পাওয়া যায় বাবু? আমিও তো রান্নার কাজই করি, তাতে ওই কোনো রকমে বাড়ি ভাড়া দিয়ে আমাদের এই দুটোর পেট চলে। তার জন্যই তো সে বাড়িতে আর আসে না। ওইখানে থাকলে অন্তত সে নিজে খেতে পারে। তাছাড়া প্রতি সপ্তাহে সে বিকেলের দিকে এখানে আসে, আবার সন্ধ্যের দিকে চলে যায়। মাঝে মাঝে রাতটা থেকেও যায়। বাবুদের বাড়ির লোক অনেক ভালো, তাছাড়া বড় মা তো আরও ভালো। যখনই আসে তখনই এই আমার মেয়েটার জন্য এটা ওটা হাতে করে দিয়ে যায়। পুজোর সময় মেয়েটার জন্য আর আমার জন্য ওরা নতুন শাড়ি, নতুন জামাও পাঠিয়েছিল। বাবুরা বড় ভালো লোক, কিন্তু ও টাকা দিয়ে কি আর নতুন বাড়ি করা যায়? কিন্তু হঠাৎ করেই এইভাবে 2 মাস ধরে মাধব এত টাকা কোথায় পাচ্ছিল? কিচ্ছু জানি না, কিচ্ছু না। কতবার করে বললাম, মেয়েটার দিকে তাকিয়ে এইসব করতে বারণ করলাম। বললাম যেভাবে হচ্ছে ও ঠিক কিছু একটা করে হয়ে যাবে, কিন্তু আমার কথা আর কে শোনে? টাকা জমিয়েই যাচ্ছে। আমি ওটাকে হাত দিইনি বাবু, ঘরেই আছে, একটা বাক্সে তুলে রেখে দিয়েছি আমি। কিন্তু এখন কি হবে বাবু? না, ওই টাকা আমি ধরবো না। ওই টাকার জন্য এই সমস্ত কিছু। রুদ্র, এই হলধর বাবু এবং তার স্ত্রী, এমনকি শশধর বাবুও বলেছিলেন মাধবের মধ্যে কিছু একটা পরিবর্তন কিন্তু এই মাসখানেক কিংবা তার আগে থেকেই হয়েছে। তার মানে কি এই টাকার সঙ্গে তার সেই পরিবর্তনের কোনো সম্পর্ক আছে? আপনারা চাইলে ওই টাকা নিয়ে যেতে পারে। আমরা গরিব হতে পারি বাবু,
কিন্তু অন্যায়ের পথের টাকা আমরা নেব না, ও টাকা আমাদের হজম হবে না। সে মরেছে, আমার মেয়েটার আমি ছাড়া আর কেউ নেই। ওটাকে আমি নিয়ে যেতে পারি না। ওটা তোমার কাছে যেমন বাক্সে আছে তেমনই থাকুক। পরে যদি প্রয়োজন হয় আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যোগাযোগ করব। তবে চিন্তা করো না, মাধবকে কেউ যদি খুন করে থাকে তাহলে তার শাস্তি হবেই। মাধবের স্ত্রী মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। মেয়েটা তার পেছনে লুকিয়ে আমাদের দিকে তাকিয়েছিল সে, কিন্তু কেমন অবাক হয়ে তাকিয়েছিল। সেখান থেকে নতুন কিছু একটা জানতে পেরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এলাম। পথে নেমে কিন্তু রুদ্রর মুখটা ছমছমে দেখলাম। গোটা রাস্তা সে কোনো কথা বলল না। সেখান থেকে আমরা সোজা চলে গেলাম থানায় মানিকবাবুর কাছে। এমন কিছুর সঙ্গে জড়িত ছিল, কিন্তু যদি সেটা হয়েও থাকে তাহলে আমরা সবাই জানতে পারবো না, কারণ আশেপাশের এলাকায় এমন অনেক অপরাধ হয়ে চলেছে যেগুলো। আমার মনে হয় সে এমন কিছু কারবারের সঙ্গে যুক্ত হয়েছিল যেটা নিহাত ছোট, মানে কোনো নেশা জাতীয় দ্রব্য কিংবা এমন কিছু একটা যা সহজে লুকিয়ে রাখা যায়। নির্দিষ্ট সময়ে ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির সামনে দেখা করতে আসা লোকজনেরা এসে দিয়ে যেত, কিন্তু এমনও তো হতে পারে যে নির্দিষ্ট সময়ে তার কাছে লোক আসতো, বা মনে করুন যেমন আফিম বা ওই ধরনের নেশাদ্রব্য একজনের কাছে রাখা হয় এবং সেখান থেকেই সবার কাছে ছড়িয়ে পড়ে। ঠিক এই এলাকায় যদি সেই স্টোর করে রাখার জায়গাটা আসলে মাধবের। রুদ্রবাবু, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যা হলো ওই বাড়িতে আমরা সার্চ করেছি, ওই বাড়ি আমরা খুঁজে দেখেছি, এমনকি হারাধন আর মাধবের ঘরটাও আমরা দেখেছি, সেখানে কিন্তু এমন কিছুই পাওয়া যায়নি। পোস্টমর্টম রিপোর্টটা দেখি কিন্তু আমার একটা সন্দেহ হয়েছে। আমার মনে হয়েছে ওই বাড়ির কেউ ওই মাধবের মৃত্যুর জন্য দায়ী নয়। কিন্তু হ্যাঁ, সকালে মাধবের মৃতদেহ প্রথম হলধর বাবুর মেয়ে তিতলি দেখেনি, তার আগে অন্তত একজন তার মৃতদেহ দেখেছিল। হঠাৎ করে রুদ্রর মুখে এমন একটা কথা শুনে মানিকবাবু আর আমি দুজনেই অবাক হয়ে গেলাম। মানিকবাবু বলে উঠলেন, রুদ্রবাবু, আপনি কি বলছেন সেটা বুঝতে পারছেন তো? তার মাথায় খুব জোরে আঘাতের ফলে এমনটা হয়েছে, এই কথাটা তো পোস্টমর্টম রিপোর্টে বেশ ভালোভাবেই লেখা আছে। তাছাড়া আমি মৃতদেহ দেখেছি, মেয়েটি দেখে চিৎকার করে সকলকে জানিয়েছে, আর আপনি বলছেন বাড়ির কেউ খুনটা করেনি। তাহলে কে খুন করেছে? রুদ্র উত্তর দিল না। তার মুখে একটা রহস্যময় হাসি। কোনো একটা ব্যাপারে যখন সে গভীরভাবে নিশ্চিন্ত হয়ে যায় তখন তার মুখে এমন একটা হাসি আমি এর আগেও দেখতে পেয়েছি। তাই বললাম, রুদ্র, যে কথাটা বলছো ভেবে বলছো তো? দুটো দরজাই বন্ধ ছিল এবং তুমি বলেছিলে শশধরবাবু বলেছেন ব্যালকনি দিয়ে কেউ এলেও আসতে পারে। তার মানে কি ব্যালকনি দিয়ে সত্যি কেউ এসেছিল? না, ব্যালকনি দিয়ে কেউ আসেনি। দুটো ঘরে দরজা বন্ধ ছিল এবং হলধর বাবুর বাড়ির মধ্যে থেকে কেউ মাধবের খুনটা করেনি। কথাটা বলে রুদ্র অদ্ভুতভাবে হাসল। আমি আর মানিকবাবু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি। কি যে বলছে রুদ্র! রুদ্রবাবু, আপনি মশকরা করছেন। এটা মশকরা করার মতো সময় নয়। আপনি বুঝতে পারছেন না, মাধবের মৃত্যুটা অনেক দিন হয়ে গেছে। তাছাড়া তার মৃত্যুর পরে হলধর বাবু থানায় এর মধ্যে বেশ দুবার মতো তাগাদা দিয়েছেন। তাছাড়া তিনি একজন মার্চেন্ট অফিসের নামজাদা কর্মচারী। তার ভাই শশধর বাবু এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে বেশ ভালো জায়গাতেই আছেন। এদের কেস আমাদের একটু ভালোভাবে দেখা প্রয়োজন, বিশেষ কোনো কারণ নয়। তবে বুঝতে পারছেন তো ব্যাপারটা? বুঝতে পেরেছি। তবে আমি এমন কিছু বুঝতে পেরেছি যেটা আপনারা এখনো হয়তো বুঝে উঠতে পারেননি। তবে আমাকে 2 দিন সময় দিন, তারপর আমি ঠিক গোটা ব্যাপারটা আপনাদের সবার সামনে নিয়ে আসব। থানা থেকে ফিরে এসে রুদ্র কিন্তু নিজের মতোই বেশ কিছুক্ষণ বসে বসে গভীরভাবে কিছু ভাবতে লাগলো। আমি আমার ঘরে চলে গেলাম। এর মাঝে একবার দুপুরের খাওয়া দাওয়ার সময় বৌঠান কেসের ব্যাপারে আমাদের প্রশ্ন করল। রান্নার কাজ হরিরাম এবং বৌঠান সমস্তটাই করে, আর তাছাড়া ঘরের সমস্ত কাজ করে বৌঠান খুব বেশি সময় কখনোই পায় না। নতুন বাগানের জন্য অবসর সময়ে বৌঠান সেখানে গিয়ে থাকে। দুপুরের সময়টা ছাড়া তার সঙ্গে খুব বেশি সাক্ষাৎ আমাদের হয় না।
আর এই কেসে হাত দেওয়ার পর থেকে বেশিরভাগ সময়ই হয় ঘরের বাইরে, আর না হলে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে থাকি। তাই খেতে বসে বৌঠান বলল, এই কি হলো তারপর? ওই ভদ্রলোকের কেসের ব্যাপারটা কিছু খুঁজে পেলে? সবকিছু একদম হাতের কাছে এসে পড়েছে, শুধু টুক করে আসল ব্যাপারটা তুলে ধরাটাই বাকি রয়েছে। তার মানে তো কেসটা প্রায় সমাধান হয়ে এসেছে। খানিকটা বলতে পারো, তবে পুরোটা নয়। আসল ব্যাপারটাই এখনো বাকি রয়ে গেছে। মাধবের মৃত্যুটা হলো কি করে, আর মোটিভটা কে খুন করলো? মোটিভটা আমাদের প্রয়োজন নেই, একটা বিশেষ কারণে সেটা প্রয়োজন নেই। এই মুহূর্তে তুমি সেই ব্যাপারটা বুঝতে পারবে না, তার জন্য সঠিক সময় প্রয়োজন। আমাদের প্রথমে জানা দরকার এমন কি কাজ এই 2 মাস ধরে মাধব শুরু করেছিল, যার জন্য সে সপ্তাহে সপ্তাহে এতগুলো করে টাকা তার স্ত্রীকে দিতে পেরেছে। তুমি তো নিজের কানে শুনেছো যে টাকা মাধবের স্ত্রীর কাছে আছে তার পরিমাণ নেহাত কম নয়। 2 নম্বরই কোনো কাজ ছাড়া তো আর এটা হতে পারে না। তার মতো একজন রান্নার লোক প্রতি সপ্তাহে এতগুলো করে টাকা কোথায় পাবে? তার মানে যে মারা গেছে সে রান্নার কাজ করতে করতে অন্য কোনো কাজে ঢুকে পড়েছিল। আচ্ছা, সেই জন্যই বোধহয় কেউ তাকে খুন করেছে। আচ্ছা, এমনটা তো হতেই পারে, হঠাৎ করে কিংবা অন্য কোনো কারণে তার ওপর কেউ অসন্তুষ্ট হয়েছে, আর সেই কারণেই তাকে খুন হতে হয়েছে। তোমার অনুমান একদম ঠিক, কিন্তু এই কেসের সঙ্গে তোমার এই অনুমানটা একটা ভিন্ন কারণে মিলতে পারছে না। কারণ এই খুনের রিপোর্টটা এই কেসে আমার হাতের প্রধান অস্ত্র বলতে পারো। বৃশ্চিক, একটা কথা হয়তো তুমি ভুলে গেছো, মাধবকে যে খুন করেছে কিংবা তাকে যেভাবে খুন করা হোক না কেন, অস্ত্র কিন্তু গোটা বাড়িতে কোথাও পাওয়া যায়নি। অথচ বাড়ির 2টো দরজায় কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল। হ্যাঁ, তার মানে অপরাধী সেটা কোথাও লুকিয়ে রেখেছে, এমন কোথাও লুকিয়ে রেখেছে যেটা পুলিশ খুঁজে পায়নি, কিংবা পুলিশ চলে যাওয়ার পর অপরাধী সেটা বাড়ি থেকে অন্য কোথাও বার করে ফেলেছে। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। আরেকটা কথা আমায় বলো, অপরাধী যখন ভারী কিছু দিয়ে পিছন থেকে মাধবের মাথায় আঘাত করলো তখন মাধব নিচে মেঝেতে পড়ে গেল। হ্যাঁ, তেমনই হয়েছে ব্যাপারটা। মেঝেতে মাধব পড়ে গেল এবং তাই তার মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে, মেঝেতে রক্ত রয়েছে। রুদ্র এবার একটা রহস্যময় হাসি হেসে আমার দিকে তাকিয়ে বলল, মাথায় আঘাত পেয়ে যদি ওভাবে মুখ থুবড়ে মাধব নিচে পড়ে যায়, তাহলে তার মুখের সামনের দিকে আঘাতের চিহ্ন নেই কেন? তার মাথার পিছনের দিকে শুধু আঘাতের চিহ্ন আছে কেন? আর একটা কথা আমায় বলো, যদি অপরাধী ভারী কিছু দিয়ে মাথার পিছনে আঘাত করে তাহলে নিশ্চয়ই রক্ত ছিটকে আসবে। তাহলে রক্ত শুধুমাত্র ঘরের মেঝেতেই কেন রয়েছে? দেওয়ালে কিংবা অন্য কোথাও সে রক্তের ছিটে ফোটাও নেই। অপরাধীর গায়ে যদি রক্ত 1 ফোঁটা লেগে থাকে, সেটা লুকিয়ে রাখা কিন্তু সহজ ব্যাপার নয়, কারোর না কারোর চোখে পড়বে। তার মানে তুমি বলতে চাইছো যে? না 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 না, এখন নয়, আগে গোটা ব্যাপারটার ফয়সালা হোক, আগে জানা হোক যে আমি যেটা অনুমান করছি সেটা ঠিক, তারপরে। তবে তার আগে আমাদের ওই বাড়িতে এমন কিছু খুঁজে বার করতে হবে যার দাম নেহাত কম নয়। মানিকবাবুর সঙ্গে কথা বলে জানা গেল বেশ কয়েক মাস ধরে আশেপাশের বাজারে, মানে অবশ্যই গুপ্ত বাজারে, আফিম এবং তার সঙ্গে গাঁজার আদান প্রদান বেশ বেড়েছিল। এই অঞ্চলে গাঁজার একটা ঠেক আছে বটে, তবে সেটা পুলিশের বারংবার টহলদারিতে খুব সক্রিয়ভাবে কখনোই কাজ করতে পারে না। তবুও কয়েক মাস ধরে গাঁজার চল আশেপাশের এলাকাতে হঠাৎ করে খুব বেড়ে উঠেছিল এবং পুলিশের অনুমান নতুনভাবে কেউ এই কাজটা শুরু করেছে এবং তাকে ধরা যাচ্ছে না। খবরটা জানার পরে সেদিন সকালেই আমি আর রুদ্র গিয়ে পৌঁছলাম হলধর বাবুর বাড়িতে। তখন হলধর বাবুর বাড়িতে হলধর বাবু কিংবা শশধর বাবু কেউ নেই, কাজের লোক হারাধন ছিল। সে আমাদের দেখতে পেয়ে বেশ অবাক হয়ে ভেতরে নিয়ে গিয়ে বসালো। চায়ের কথা বলল বটে, তবে রুদ্র চা নিল না। বলল, হারাধন, এই শশধর বাবুর স্ত্রীর সঙ্গে একবার দেখা করতে পারি? একবার তার সঙ্গে কথা বলে দেখো তো। আর এই যে তোমাদের তিতলি নামের যে মেয়েটি আছে, তার সঙ্গে যদি একবার কথা বলা যায় বেশ ভালো হতো। দিদিমণির সঙ্গে তো কথা বলতে পারবেন না, সে তো বাড়িতে নেই।
সে তো স্কুলে গিয়েছে, তবে ছোট মায়ের সঙ্গে কথা বলা যেতে পারে, সে ঘরেই আছে, আমি গিয়ে তাকে বলছি। আমাদের জল দিয়েছিল হারাধন। একটু পরে আমাদের নিয়ে উপরের দিকে উঠে গেল। উপরে ব্যালকানির কাছে এগিয়ে গিয়ে দেখি নিজেই ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছেন। ঘরের দিকে তাকিয়ে এক পলক দেখলাম তার ছেলেটি ঘুমোচ্ছে। তিনি পাশের ঘরের দরজা খুলে সেই ঘরে আমাদের নিয়ে গিয়ে বসালেন। হারাধনকে চায়ের কথা বলে দিয়ে আমরা সেই ঘরে বসতেই বুঝতে পারলাম সত্যি সত্যি এটা শশধর বাবুর কাজের ঘর। ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা কাগজপত্র, তার মধ্যে দুটো চেয়ার এনে দিল হারাধন। চেয়ারে আমরা বসলাম, তিনি বসলেন বিছানার এক পাশে। বললেন, বলুন রুদ্রবাবু, আপনি কি বলতে চান? আপনি কি আমাদের কাছ থেকে কোনো কিছু লুকিয়ে গেছেন? এমন কিছু যেটা হয়তো আপনার আমাকে কিংবা পুলিশকে বলার প্রয়োজন ছিল, সেটা হয়তো। এই কথায় এক মুহূর্তের জন্য শশধর বাবুর স্ত্রীর মুখটা কেমন যেন হয়ে গেল। তারপর তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি কি বলতে চাইছেন সেটা আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি বলছেন বলুন তো? এই বাড়িতে আমি সবার সাথে মাধবের ব্যাপারে কথা বলেছি, একমাত্র আপনি তার ব্যাপারে সমস্ত কিছু এড়িয়ে যেতে চাইছিলেন। আমি জানি মাধব এ বাড়িতে খুব বেশি দিন কাজ করছে না, সে খুব একটা খারাপ কাজ করতো না, সে খারাপ নয়, কিন্তু কোনো কারণে সে অসৎ সঙ্গে জড়িয়ে পড়েছিল, আর সেই ব্যাপারটা আপনাদের বাড়ির মধ্যে একমাত্র আপনি জানেন। এই কথায় শশধর বাবুর স্ত্রী কেমন যেন অবাক চোখে তাকাতেই রুদ্র আবার বলল, শশধরবাবু এবং হলধরবাবু বাড়িতে থাকেন না, হারাধন নিজের কাজেই ব্যস্ত থাকে। হলধরবাবুর স্ত্রী বেশিরভাগ সময় তার ঘরে, এবং তিনি যতক্ষণ বাড়িতে থাকেন সে সেখানেই থাকে। একমাত্র আপনি এবং আপনার ছেলে থাকেন উপরে। আপনার ছেলে ছোট, তাই তাকে নিয়ে আপনাকে উপরে কাটাতে হয়, এবং সেই কারণেই আপনি মাঝে মাঝে ব্যালকানি এবং এই ঘরের জানলার কাছে এসে বসেন। তাই বাড়ি থেকে ঢুকছে কে বেরোচ্ছে সমস্ত ব্যাপারে আপনি বেশ সহজেই খোঁজ খবর রাখতে পারেন, তাই না? এবার বলুন তো, মাধবকে আপনি ঠিক কোন সময় বাইরের কারোর সঙ্গে দেখা করতে দেখেছেন? প্রতিদিন নয়, তবে মাঝে মাঝে তাকে ওই বাড়ির বাইরের দিকে একজনের সঙ্গে দেখা করতে দেখতাম। যখন ওই লোকটা আসতো তখন তার হাতে একটা প্লাস্টিকের কাগজ থাকতো, এবং যাওয়ার সময় সেটা 2-1বার মনে হয় হারাধনের কাছে দেখেছি। সে ধুতির মধ্যে সেটা লুকিয়ে আনতো, তবে একবার আমি জানালা থেকে সেটা স্পষ্টভাবে দেখতে পেয়েছি। আমি এমনটাই সন্দেহ করেছিলাম, কিন্তু আমার যেটা জানা প্রয়োজন সেটা হলো জিনিসগুলো সেই রাখতো কোথায়। মাধবকে এই 2 মাসের মধ্যে এমন কোথাও বেশ কয়েকবার যেতে দেখেছেন যেখানে সে আগে যেত না? এই কথায় তিনি কেমন যেন একটু চিন্তায় পড়লেন, তারপর বললেন, সেই ব্যাপারও তো ঠিক বলতে পারবো না। হ্যাঁ, তবে হ্যাঁ, মাধব মাঝে মাঝে বাগানে যেত। আসলে বাড়ির পেছনের দিকের ওই ফুলের যে বাগানগুলো রয়েছে তার দেখাশোনা সেই করত। হারাধনের তেমন সময় হতো না। এদিকে মাধবের রান্নার কাজ ছাড়া আর তো তেমন কোনো কাজ নেই। বিকেলের দিকে, এমনকি সকালের দিকে সে বাগানের পরিচর্যা করত। রুদ্রর মুখটা কেমন যেন হয়ে এলো। নিজের মতোই সে যেন বলল, গাঁজার প্যাকেট খুব বেশি বড় নয়, যদি প্লাস্টিকে মুড়িয়ে সেটা মাটির তলায় পাউচে রাখা যায় তাতে সমস্যা খুব একটা কিছু থাকে না, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা বার করে নিতে হবে। আচ্ছা, একবার চলুন তো, যদি আপত্তি না থাকে, মানে বাগানটা একবার দেখব। আমরা বেরিয়ে এলাম, আমাদের সঙ্গে হারাধন বেরিয়ে এলো। আমরা 4 জন মিলে বাগানে ঢুকলাম। ফুলের বাগানের কাছে এসে ভালো করে লক্ষ্য করতে করতে রুদ্র কি একটা দেখে এগিয়ে গেল। হারাধন বাগানের কাজে ব্যবহার করার জন্য খুরকি নিয়ে এসেছিল। সে খুরকি দিয়ে বাগানের ফুল গাছগুলোর পেছনের দিকের খানিকটা জায়গায় রুদ্র মাটি খুঁড়তে বলল হারাধনকে। হারাধন একবার শশধর বাবুর বাবুর্চির দিকে তাকিয়ে মাটি খুঁড়তে লাগলো, কিন্তু সেখানে কিছু পাওয়া গেল না। তার পাশে খোঁড়া হলো। সেখানে এভাবে খুঁড়তে খুঁড়তে একটা জায়গায় এসে খুরকি দিয়ে এভাবে খুঁড়তে গিয়ে একটা কেমন
ঠক করে শব্দ হলো। পাশের শব্দের সঙ্গে সঙ্গে রুদ্রর মুখে একটা হাসি ফুটে উঠল। পেয়েছি, এই তো পেয়েছি। সঙ্গে সঙ্গে হারাধন আরো মাটি খুঁড়তেই একটা লম্বা কাঠের তক্তা মতো বেরিয়ে এলো মাটির তলা থেকে। আর তার তলাতেই প্লাস্টিকের কাগজে মোড়া ছোট ছোট কালচে কালচে প্যাকেট। চট করে দেখে সেগুলো গাঁজা বলে মনে হয় না, তবে ভালো করে সামনে থেকে দেখলে বোঝা যায় ছোট ছোট প্যাকেটে গাঁজা ছাড়া অন্য কিছু নেই। সর্বনাশ! মাধব বাড়িতে এইসব করত? তার জন্যই ওর মধ্যে পরিবর্তন দেখেছিলাম। সব সময় কেমন যেন সতর্ক হয়ে থাকতো। আমি ভেবেছিলাম ব্যাপারটা তেমন কিছু না, কিন্তু কিন্তু এখন তো দেখছি তাহলে এর জন্যই কি তাকে খুন হতে হলো? এর জন্য তাকে খুন হতে হয়নি, এর জন্য সে অল্প সময়ে বেশ কিছু টাকা উপার্জন করতে পারছিল। কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল। আজ আপনার স্বামী এবং হলধরবাবু আশা করি সন্ধ্যের সময় ফিরে আসবেন, তখন আমি একেবারে পুলিশ নিয়ে যাব। রুদ্রবাবু, আমি আপনার কাছ থেকে একটা কথা, মানে আপনাকে কথা দিতে হবে, আপনি সেটা কাউকে বলবেন না। রুদ্রর মুখে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। সে মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই শশধর বাবুর স্ত্রী হারাধনকে ঘরের ভেতরে চলে যেতে বলল। রুদ্রবাবু, আপনি সকলকে সঠিক সময় এখানে আসতে বলেছেন তো? তবে একটা রহস্য সমাধান তো আগেই হয়ে গেছে। মাধব যে বাড়িতে গাঁজা লুকিয়ে রেখে সেগুলো সময় সময় বের করে দিয়ে বেশ কিছু টাকা ইনকাম করত, সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু তার মৃত্যুর ব্যাপারটা। দেখুন, আমাদেরই সন্দেহ করা উচিত ছিল আগে। আসলে বাড়িতে সারাদিন আমরা কেউই থাকি না, এই সুযোগটাই, হ্যাঁ এই সুযোগটাই সে কাজে লাগিয়েছিল। কিন্তু রুদ্রবাবু, মাধবকে খুন করলোটা কি? আপনি আমায় প্রশ্ন করছেন নাকি আপনি জানতে চাইছেন যে মাধবকে খুন করলো কে? ঘরের মধ্যে থাকা সকলেই অবাক হয়ে গেল, শুধু শশধর বাবুর স্ত্রী ছাড়া। দুটোই তো এক হলো, তাই নয় কি? মানে আপনাকে জিজ্ঞাসা করা আর জানা, দুটোতে। খুন করলো কে? কথাটার মধ্যে সত্যি বলতে দুটো প্রশ্ন আছে। জানতে চাইছেন না আমাকে বলছেন, এটাই হলো আসল ব্যাপার। কারণ আমাদের মধ্যে প্রথম মৃতদেহ দেখতে পেয়েছিলেন শশধর বাবু। এই কথায় সকলেই অবাক হয়ে শশধর বাবুর মুখের দিকে তাকাতেই শশধর বাবু সোজা তাকালেন তার স্ত্রীর মুখের দিকে। শশধর বাবুর স্ত্রীর মুখটা তখন নিচু হয়ে এসেছে। আপনার স্ত্রীকে দোষ দেবেন না শশধর বাবু, ভুলটা আপনি করেছেন। আপনার সমস্ত সত্যি কথা বলে দেওয়া প্রয়োজন ছিল। আপনার স্ত্রী ভয় পেয়ে সমস্ত কথা আমায় বলে আমার কাজটা সহজ করে দিয়েছেন। কি ভেবে সত্যিটা লোকালেন বলুন তো? আপনি কি ভেবেছিলেন পুলিশ ব্যাপারটা বুঝতে পারবে না, নাকি আমরা কিছুই বুঝতে পারবো না? মৃতদেহের কাছ থেকে পুলিশ অনেক কিছু নিয়ে গিয়েছিল, তবে একটা বোতল এই মৃতদেহের পাশে পড়েছিল। ওই বোতলটা পুলিশের নজর এড়িয়ে থেকে যায়, যদিও তাতে রক্তের ছাপ ছিল না। আর বোতলটা আমি দেখতে পেয়েছিলাম শশধর বাবুর ঘরে। যদিও বোতলটা ছিল তার ঘরে মেঝের একপাশে আলমারির তলায় পড়ে, আমার মনে হয় কোনোভাবে বোতলটা চেপে খোলা এবং জল না থাকার জন্য নিচে পড়ে গিয়েছিল, এবং কখন আলমারির তলায় ঢুকে গেছে সেটা কেউ খেয়াল করেননি। তার মানে তুই খুনটা করেছিস, কিন্তু কেন? বিশ্বাস করো দাদা, আমি কিন্তু খুন করিনি। আমি যখন রান্নাঘরে গিয়েছিলাম জল আনতে, তখন দেখি মাধব এমনিতেই মেঝেতে পড়ে আছে। কিন্তু তাহলে রুদ্রবাবু এই কথা বলছেন কেন? আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু কাজটা করিনি। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু কাজটা করিনি। আমি তো একবারও বলিনি আপনি খুন করেছেন। আমি শুধু বলেছি আপনি মৃতদেহ প্রথম দেখেছেন এবং মৃতদেহের গায়ে আপনি হাত দিয়েছিলেন, তাই মাধবকে কেউ খুন করেনি। এই কথায় ঘরের মধ্যে যেন একটা বাজ পড়ল। আমি, মানিকবাবু, তিতলি, হারাধন সকলেই অবাক হয়ে তাকালাম রুদ্রর মুখের দিকে। আর সঙ্গে সঙ্গে আমার সেই কথাটা মনে পড়ে গেল যেটা বাড়িতে রুদ্র আমায় বলেছিল। তাই বলে উঠলাম, তার মানে আমার ভাবনাই ঠিক, মাধবকে কেউ খুন করেনি। রান্নাঘরে ঢুকতে গিয়ে কিংবা বেরোতে গিয়ে সে মেঝের উপর উল্টে পড়ে যায়,
আর তাতেই তার মাথার ঠিক মাঝামাঝি জায়গায় এমনভাবে আঘাতটা লাগে, তাতেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়। একদম ঠিক। তবে সমস্যা হলো, শশধরবাবু মৃতদেহটা প্রথম দেখেছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো মাধব বেঁচে আছে, আর সেটা দেখতে গিয়ে তিনি রক্ত বাঁচিয়ে সাবধানে এগিয়ে গিয়ে মাধবকে তোলার চেষ্টা করেন। আর সেটা করতে গিয়ে তিনি মাধবের শরীরটা উল্টিয়ে দিয়ে তার মাথার দিকটা দেখতে যান। তখনই বুঝতে পারেন মাধব বেঁচে নেই। তার হাত থেকে ভয় বোতলটা পড়ে গিয়েছিল এবং ঢাকনাটা কোথাও ছিটকে চলে যায়। তাড়াহুড়োতে তিনি বোতলটা নিয়ে উপরে চলে আসেন, কিন্তু ঢাকনাটা আর সেখান থেকে খুঁজে বার করেননি। হারাধন, তোমার মনে আছে চিৎকার শুনে সবার প্রথম তুমি এবং হলধরবাবু বাইরে বেরিয়ে এলো, উপর থেকে শশধরবাবু এবং তার স্ত্রী অনেক পরে এসেছিলেন? হারাধন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হলধরবাবু বলে উঠলেন, হ্যাঁ তাই তো, আমি তো উপরে গিয়েছিলাম, গিয়ে দরজা ধাক্কা দিলাম, তারপরই তো ওরা বাইরে বেরিয়ে এলো। আসলে শশধরবাবু এবং তার স্ত্রী ভয় পেয়ে গিয়েছিলেন যদি কোনোভাবে খুনের জন্য ওদেরকে দায়ী করা হয়। তাছাড়া শশধরবাবুর হাতের ছাপ মৃতদেহের জামায় পাওয়া গিয়েছিল। তবে শশধরবাবু খুব সাবধানে মৃতদেহ ধরেছিলেন, তাই তার হাতের ছাপ মাত্র 2-1 জায়গায় পাওয়া যায়। তবে ওই জামাতে শশধরবাবু, হারাধন, এমনকি মাধবের নিজের হাতের ছাপ পাওয়া গেছে। তাই সেই হাতের ছাপ থেকে আর কিছুই প্রমাণ করা যেত না। কিন্তু মাধবের মৃত্যুটা হয়েছে আকস্মিকভাবে। শশধরবাবু ভেবেছিলেন সত্যি সত্যি কেউ তাকে খুন করেছে এবং তাই তিনি ভয় পেয়ে সেখান থেকে চলে যান। আমি জল আনতেই নেমেছিলাম, জলটা শেষ হয়ে গিয়েছিল। রান্না করে এগিয়ে আসতে দেখি রান্নাঘরে আলোটা বন্ধ। আলো জ্বালবার জন্য একটা সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার ঠিক পায়ের কাছে মাধব পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিকটা। আমার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে গিয়েছিল, আর ঠিক তখনই বোতলটা পড়ে যায়। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওকে দেখবার চেষ্টা করি। তারপর এসে ওকে উল্টে দিতে গিয়ে দেখি মাথার পেছনে রক্ত দেখে আমি দেহটা ছেড়ে দিই, কিন্তু আর দেহটা সামনের দিকে উল্টে পড়ে যায়। পোস্টমর্টম রিপোর্টে লেখা ছিল মাথার ঠিক মাঝামাঝি জায়গায় খুব গভীরভাবে আঘাতটা করা হয়েছে। এমনভাবে আঘাত করা হয়েছে যে মাথার একটা পয়েন্টেই প্রচণ্ডভাবে আঘাতটা লেগেছে। মাধবের মাথার আকার এবং সকলেরই মাথার আকার ভালো করে দেখলে বোঝা যাবে মাথার পেছনের দিকে এবং মাথার মাঝামাঝি জায়গাটা খানিকটা উঁচু হয়ে থাকে, এবং একমাত্র সেইখানে সরাসরি আঘাত করলেই কিন্তু এমনটা সম্ভব। পাথর কিংবা ভারী কিছু দিয়ে আঘাত করলে সেই জায়গার সঙ্গে আশেপাশে বেশ জোরে আঘাত লাগার সম্ভাবনা। অথচ পোস্টমর্টম রিপোর্টে মাথার সেই একটা জায়গার কথাই বলা হয়েছে, অর্থাৎ মেঝেতে মাধব পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার সেইখানেই প্রথমবার আঘাতটা লাগে, আর তাতেই যা হওয়ার হয়। শশধরবাবু এবং তার স্ত্রী ভয়ে সমস্ত ব্যাপারটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। তারা ভেবেছিলেন এটা সত্যি খুন, কিন্তু আসলে এটা খুন নয়, এটা নিহাত একটা দুর্ঘটনা। তাহলে সমস্ত ব্যাপারটা এখানে সমাধান হয়ে গেল। মাধব যদিও একটা অপরাধ করেছিল, কিন্তু তাকে তো আর ধরা সম্ভব নয়। হলধরবাবু, আপনার আর কোনো চিন্তা রইল না। আপনাদের আবার নতুন করে একজন রান্নার লোক দেখতে হবে। তার প্রয়োজন নেই। মাধবের কাছ থেকে রান্নার ব্যাপারটা আমিও বেশ খানিকটা শিখে নিয়েছিলাম। যদিও রান্না বান্না আমার খুব একটা ভালো লাগতো না, তবে তার প্রয়োজন নেই। এবার থেকে রান্নাঘরের দায়িত্ব আমি নেব। তাছাড়া তিতলি বড় হয়েছে, তিতলি আমায় সাহায্য করবে। বাড়ির সবার মুখে এবার হাসি দেখা গেল। শুধু হলধরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাই বলুন রুদ্রবাবু, মাধব যাই করুন না কেন, লোকটা কিন্তু খুব খারাপ ছিল না। রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, আর কিছুই করার নেই, তবে মাধবের স্ত্রী কিন্তু আপনাদের পরিবারের বেশ সুখ্যাতি করেছে। আপনারা চাইলে তাকে এবং তার মেয়েকে এখানে এনে রাখতে পারেন, এবং মাধবের স্ত্রীও কিন্তু রান্নার কাজ করে থাকে। বাকিটা আপনাদের উপর নির্ভর করছে। এখন তাহলে চলি। আমরা বেরিয়ে এলাম। একটু পরেই হলধরবাবু বেরিয়ে এসে একটা সাদা খাম রুদ্রর হাতে গুঁজে দিয়ে বললেন, সমস্তটা যে এইভাবে শেষ হবে তা আমি সত্যি বুঝতে পারিনি। তবে আপনি যে সাহায্য করেছেন তার কাছে এটা অতি সামান্য। সামান্য হোক আর বেশি হোক, অর্থটুকু গ্রহণ করে রুদ্র কিন্তু বেশ খুশি হলো। বাইরে মানিকবাবু অপেক্ষা করছিলেন, তিনি আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন।
বাইরে এসে বললাম, ঠিক কখন তোমার মনে হয়েছিল যে এটা খুন নয়, দুর্ঘটনা? বলো তো। প্রথমবার যখন মৃতদেহের পজিশনের কথাটা শুনেছিলাম তখন একবার মনে হয়েছিল, তারপর নিশ্চিত হয়েছিলাম পোস্টমর্টেম রিপোর্ট থেকে। তবে তখন কিছুই বলতে চাই। আমার অনুমান শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। চলুন আপনাদের বাড়ি অবধি ছেড়ে দিই, তারপর আবার থানায় ফিরতে হবে। শুনছিলেন আধারে আততাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পে থাকুন। ধন্যবাদ।